হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা কিন্তু খুব ভালো লাগবে, আর সত্যি খুব ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটা এত আমার মনে লেগেছে, তোমরা বুঝতেই পারছো, চোখে মুখে একটা হাসি যেন ছলকে ছলকে বেরোচ্ছে। যাই হোক, প্রত্যেক দিনের মতো সবাইকে মনে করে দেবো, একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও। আজকের ঘটনাটা আমাদেরকে কল্যাণী থেকে দাদাভাই পাঠান। দাদাভাইয়ের নাম হচ্ছে গৌতম রয়। দাদাভাই বলেন, আমি যে ঘটনাটা আজকে বলবো একদম বাস্তব একটা, আমার জীবনের একটা ঘটনা। আমি এই ঘটনাটা আমার বাবাকে আমি বলেছিলাম। আমার বাবা আজ জীবিত নেই, উনি মারা গেছেন, বহু বছর হয়েছেন। দাদাভাইয়ের বয়স এখন বর্তমানে মোটামুটি 52 থেকে 53 বছর বয়স। দাদাভাই বলেন যে আমি আমার মিসেসকে কখনো বলিনি, আমার ছেলে মেয়ে যথেষ্ট বড় বড়, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, কাউকে বলিনি। অবসর সময় এই ফোন নিয়ে একটু টুকটাক সময় এদিক ওদিক করি, ভালো লাগে। একদিন আপনার একটা ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা আমি শুনছিলাম। তারপর থেকে নিয়মিত আপনার নীরব শ্রোতা বলতে পারেন, চুপচাপ আপনার ঘটনা শুনি। আপনার অনেক মানে মায়ের দান, অনেক কিছু আমি আপনার ঘটনার মধ্যে শুনি। সত্যি কথা বলতে, আজকে আমার জীবনের ঘটনাটা আমি মনে করলাম হয়তো একদিন আমার বাবা যখন জীবিত ছিলেন, উনিও অনেক ঘটনা ওনার জীবনে বলেছিলেন। হয়তো আমিও একদিন চলে যাব নীরবে, কাউকে কিছু না বলে। সেদিন হয়তো সব জিনিস আমার সাথে চলে যাবে, আগুনে চিতায় পুড়ে সবই শেষ হয়ে যাবে। ভাবলাম যদি আজকে আমার বাস্তব ঘটনাটা আপনাকে শেয়ার করি, আপনি যদি নেন, হয়তো এই ইউটিউব চ্যানেল দীর্ঘজীবী হোক, ইউটিউব চ্যানেল চলতেই থাকুক, আরও নতুন নতুন অনেক অ্যাপ আসুক, যাতে এরকম ঘটনা, সত্য সত্য ঘটনা, সেগুলো থেকে থাক। মানুষ তো বহু বছর থাকবে না, অল্প দিনের জন্য মানুষ আসে। কিন্তু আমি যে ঘটনাটা আজকে বলবো, আমি চাই এই ইউটিউবের মাধ্যমে মানুষ জানুক, মানুষ শুনুক। আমাদের গৌতম রয় দাদাভাইয়ের কল্যাণীতে বাড়ি। দাদাভাই বলেন, জানেন ম্যাডাম, আমি যখন স্কুলে পড়ি, আমার ওই যখন 19 বছর বয়স, 18-19 বছর, আমার সিনেমা দেখার খুব শখ ছিল। মানে মানুষের এক একটা পেশা বলেন, নেশা থাকে না, বড় হয়ে আমি এইটা হব। আবার ছোটবেলায় অনেকের নেশা থাকে, দেখবেন টক খুব পছন্দ করে, ঘুরতে যেতে পছন্দ করে, লুডো খেলতে পছন্দ করে, ক্র্যাম খেলতে পছন্দ করে। নানা রকম মানুষের নানা রকম জিনিস থাকে, কেউ গল্পের বই পড়ে। আমার খুব নেশা ছিল সিনেমা দেখার। অত ছোট বয়স, বুঝতেই পারছেন, ওই সময় বাবা মা বাড়ি থেকে কখনোই সিনেমা দেখতে যাব বললে হাত পা বাবা একদম পাট পাট করে লাঠি দিয়ে মেরে মেরে ভাঁজ করে দিত। ভয়তে বলতাম না, হাতে তো টাকা একদমই পেতাম না, সিনেমা দেখতে যাব কি করে। তখন যেই সময়ের কথা দাদাভাই বলেন, বলছে সালটা ছিল ওই সময় 85 সাল, 1985, 84-85। তো তখন আমার বয়স মিনিমাম ওই 15-16 হবে। ওই সময় থেকে আমার একটা এনার্জি আসে মুভি দেখার, সিনেমা দেখবো। তখন তো আমরা মুভি টুভি এইসব বলতামই না, সিনেমা দেখবো, বায়োস্কোপ দেখবো। গৌতম দাদাভাই বলেন, কি করে দেখবো, টাকাই তো নেই। তখন আমি যে কল্যাণীতে যে গ্রামে থাকতাম, ওই গ্রামের ভেতরে অনেকের বাড়িতে পুকুর ছিল। এখন তো সব বোঝাই হয়ে গেছে, এখন তো কিছুই নেই। পুকুর ছিল, আর পুকুর পরিষ্কার করতে লোক চাইতো অনেকে, আবার পুকুরে জাল ফেলে মাছ তুলে দেওয়ার জন্য। ছুটির দিন দেখে বাড়িতে কাউকে জানাতাম না। ছুটির দিন দেখে আমি আর আমার সহপাঠী আর এক বন্ধু দুজনে মিলে আমরা এই করতাম। কারোর পুকুর পরিষ্কার করে দিতাম, ওই জঙ্গল গাছ পাতা, আবার কারোর পুকুর থেকে মাছ জাল দিয়ে তুলে দিতে হবে, এই কাজ করতাম। করে এরকম অনেক কাজ
কেউ বললো, এই আমার দুটো গাছ, একটু নারকেল পেড়ে দে তো। নারকেল পেড়ে দিতাম, হাতে কটা টাকা দিত, আবার মুড়ি খেতে দিত। মানে ওই সময়টা এরকম ছিল। ওই সময় দাঁড়িয়ে এখনের সাথে কিছু মিল নেই, সব এলোমেলো হয়ে গেছে। তবে ওই সময়টা অনেক বেটার ছিল, একে অপরের সাথে সুসম্পর্ক ছিল, কথা ছিল, সন্ধ্যাবেলা বসে মাঠে খেলা ছিল। এখন নেই। এখন যে যার বাড়ির একটা ছোট্ট রুমের মধ্যে ফোন নিয়ে বন্দি। এখন আর সেই জিনিসটা নেই। দাদাভাই বলেন, ম্যাডাম এরকমই একজনের গাছ থেকে নারকেল পেড়ে দিই। সে আবার বলল যে আমাদের বাড়ির পেছনে কলা বাগান আছে, কলা বাগানে অনেক দেখবি ঘুরে ঘুরে কলার কাঁদি পড়েছে, মানে বিশাল কলা বাগান, সেই এপার ওপার দেখা যায় না। যত কলার কাঁদি আছে সব কলার কাঁদি সাইকেল নিয়ে যাবি, নিয়ে গিয়ে কলার কাঁদি নিয়ে আসবি। এবার সাইকেল নিয়ে যাবার কথা কেন হচ্ছে, এত বড় কলার বাগান, সেখানে পায়ে হেঁটে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, আর এত বড় বাগান ঘুরে দেখা কোথায় মোচা পড়েছে, কোথায় কলার কাঁদি বেরিয়েছে, ওটা সম্ভব না। যার বাড়ি সে একটা সাইকেল রেখে দিয়েছে, ভাঙা চোরা কালো একটা সাইকেল, সেই সাইকেলটা চালিয়ে চালিয়ে পুরো কলা বাগানে ঘুরতে হবে। ঘুরে কলার কাঁদি মোচা যা আছে সাইকেলের পেছনে সব বেঁধে নিবি, দড়ি দিয়ে দিয়েছে। আমি আর সাথে আমার সেই বন্ধু যাই, বেশ কিছু টাকা পাই। মানে তখন কি, মানে ওই সময় 5 টাকা মানে বিশাল ব্যাপার, 10 টাকা মানে বিশাল ব্যাপার। তাই আমাদেরকে দুজনকে দিয়েছিল 3 টাকা 3 টাকা 6 টাকা, কাজ করে দিই। ভালো কথা, আমরা নিয়ে আসছি। এবার গ্রামে তো মানে ওইটাই আমাদের কাছে অনেক। আর কিছু টাকা ছিল। সিনেমার তখন টিকিট ছিল 5 টাকা করে, 5 টাকা কি 10 টাকা এরকম হবে। আমাদের কাছে কিছু মানে টিকিটের পয়সা জমানো ছিল। আমি আর আমার ওই যে বন্ধু, ওর নাম হচ্ছে উদয়, উদয় ও নেই, ও মারা গেছে। ওই উদয় আর আমি দুজনে চলে যাই সিনেমা দেখতে। কি করে সিনেমা দেখতে যাব, দুপুরবেলা বেরোতে হবে। দুপুরবেলা তখন তো নাইট শো হতো না, তখন 2টো করে শো চলতো, দুপুরে আর বিকেলে। তো কি করে যাব, বাড়িতে বাবাকে মাকে বললাম, দেখো দেখো আজকে রোববার, ওই যে পড়তে যাই না পাঁচুদার কাছে, পাঁচুদার ছেলের না আজকে জন্মদিন, কিছু টাকা দাও বাবা। বাবা আমাকে বললো, টাকা? আজকে জন্মদিন আগে বলিসনি কেন? এখন টাকা পয়সা কিছু নেই, ও জন্মদিনে সবাইকে বললে যেতে নেই। আমার বাবা তো সেকালে ছিলেন। বাবাকে বললাম, বাবা সবাই যাচ্ছে, ওরকম বলো না, আমি না গেলে পড়তে গেলে কালকে ওরা হাসাহাসি করবে, তুমি দাও, পাঁচুদার ছেলে জন্মদিন, আমি চকলেট নিয়ে যাব। বাবা আমাকে 10টা টাকা দিলেন পকেট দিয়ে বের করে। বাবা বললো, ঠিক আছে যা, নিয়ে যাবি কিন্তু। আমি বললাম, হ্যাঁ বাবা, কি করব, জেনে নেবে গিয়ে। মানে ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা। বাবা যদি জানতে যায় তাহলে তো হাড় মাংস কিছু থাকবে না, শুধু বাঁচার জন্য ওটা সৎ সাহস করে বললাম। বাবা দিল 10 টাকা, খুব মনে আনন্দ, খুব আনন্দ। ওহ, আমার বন্ধু আর আমি দুজনে সাইকেল নিয়ে দুপুরবেলা, ও যেতে যেতে সিনেমা চালু হয়ে গেছে। ভালো করে দুজনে গেলাম, চালু হয়ে গেছে। তখন বললো, ধর সিনেমা চালু হয়ে গেছে, অনেক দেরি করে তোরা এসছিস যারা টিকিট দেয়, এখন আর তোদের গিয়ে কোনো লাভ নেই। তাহলে একটা কাজ কর, বিকেলে আজকে শো আছে, বিকেলে শো টাইমে তুই দেখে নে। তখন বললাম, কি কি করবি উদয়? উদয় বলল, হ্যাঁ পয়সা কষ্ট করে এত জমিয়ে লোকের গাছ থেকে ও আবার সেই হাড়ি খুলে বসলো, সেই টিকিট দিচ্ছে ওই দাদার কাছে। দাদা বললো, দেখ তোরা ছোট ছোট বাচ্চা, বইটা কিন্তু খুব অ্যাকশন মুভি, হেভি বই, তোরা একটা কাজ কর, 1 ঘন্টা পর আয়, টিকিটটা নিয়ে নে, তারপর তোরা বিকেলে শোটা দেখবি। ভালো কথা। এবার আমাদের সিনেমা দেখার এত দুজনের এনার্জি, আমরা ভুলে গেছি বাড়িতে যদি রাত করে যাই, বাবা তো পিঠের ছাল গুটিয়ে পরের দিন সকালে রোদে টাঙাবে। ঠিক আছে, ছাল খুলে, মাথায় নেই। সিনেমা দেখার হুজুক, ছোট বয়স, বাচ্চা বয়স, তখন তো আর
এখন ছোট ছোট ছেলেমেয়েরা যেরকম ফোনে ঢুকে গেছে, খারাপ দিকে চলে গেছে, প্রেম, ছোট ছোট বাচ্চা 12 বছর 13 বছর প্রেম। এখন আমাদের ওইসব ছিল না। তো আমাদের গৌতম দাদাভাই বলেন, আমি আর ও সিনেমা হল যেখানে, ওইখানেই দুজনে সাইকেল নিয়ে ঘুরছি। মানে কখন সিনেমা থেকে লোক বেরোবে আমরা ঢুকবো, গিয়ে বসবো। এই যে কি এনার্জি, কি শরীরে, মানে একটা আনন্দ বলে বোঝাতে পারবো না। গৌতম দাদাভাই বলেন, সেই দিনের কথাগুলো আজ মনে করলে বড্ড হাসি লাগে, খুব হাসি। আবার কোথাও যেন হাসতে হাসতে চোখের কোণে জল জমে যায়। এই দিনগুলো কি ছিল, আজ কিচ্ছু নেই, আজ কিচ্ছু নেই। যাই হোক, দাদাভাই বলেন, ঘুরতে 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 লাস্টে দেখলাম একটা বেল বাজলো। আগে সিনেমা হলে যখন মানে সিনেমা শেষ হতো তখন না বেল বাজতো, টাং 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 করে বেল বাজতো, সেই স্কুলের ঘন্টার মতো। তো তখন দাদাভাই সাইকেল রেখে আর উদয়, দুই বন্ধু ঢুকে যায়। টিকিট তো কেটেই রেখেছিল। গিয়ে আবার আগে কিরকম ছিল, এখন তো সিট নাম্বার থাকে, আগে সিট নাম্বার টিট নাম্বার ছিল না। আগে টিকিট কেটে নিলে যেইখানে যে আগে ঢুকবে সে আগে গিয়ে সেই সিটে বসবে। দাদাভাই বলেন, আমি আর ও দুজনে বড় বড় দেখবো, এই একদম সামনে সিটে গিয়ে বসেছি দুজনে। বসতে কিছুক্ষণ পর একজন আসলো হাতে টর্চ নিয়ে, এসে বলে, এই তোরা এত সামনে বসেছিস কেন, পড়াশোনা করিস? আমরা বলে, হ্যাঁ, ভয় পাচ্ছি। বলে, যা আরো 4-5টা সিট পেছনে বস, যা উঠে যা, চোখটা অল্প বয়সে চলে যাবে রে, একদম সামনে কি করে দেখবি, হ্যাঁ, লাইট চলবে না। আমরা ভয়তে দুজনে হাত ধরে গিয়ে পেছনে 4-5টা সিটের পেছনে গিয়ে বসলাম। বসে আছি, সিনেমা দেখছি, খুব ভালো লাগছে। সিনেমা শেষ হলো যখন, তখন মোটামুটি 7টার কাছাকাছি, মানে 7টা বাজেনি। বেরোলাম, বেরিয়ে সাইকেল বের করলাম, খুব আনন্দ। আমাকে তখন উদয় বলছে, ভাই কটা বাজে রে? আমি বললাম, আমি জানি না। বলছি, একটু দেখ রে, তোর বাবা তো আজকে পিটাবে। আমার বাবা না ভ্যান চালায়, কাজে গেছে, তোর বাবা তো বাড়িতেই আছে। আর দাদাভাই, গৌতম দাদাভাইয়ের বাবার দোকান ছিল, কয়লার দোকান। সন্ধ্যেবেলা তো কয়লা বিক্রি করতো না, দিনের বেলা যা বিক্রি হতো তো দুপুরে চলে আসতেন বাড়ি। বলছে, দিদি ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি ওই সিনেমা হলের ওখানেই একটা পান বিড়ি দোকান আছে, ওখানে গিয়ে বললাম, দাদা কটা বাজে গো? আমাকে বললো 7টা বাজতে যাচ্ছে। আমার তো মাথায় হাত, এ ভগবান, দুপুর বেলা বাড়ি থেকে বেরিয়েছি, সন্ধ্যা 7টা, আমার বাবা আবার স্যারের ওখানে চলে যায়নি তো? যদি যায় তাহলে তো বুঝতে পারবে যে পাঁচু মাস্টারের ছেলের তো জন্মদিনই না, কি হবে? আমার তো ভয়, অবস্থা শেষ। এই ভয়তে আমি উদয়কে বললাম, ভাই তুই সাইকেল চালা, আমি পেছনে বসি। কারণ উদয় আমার থেকে একটু হেলদি ছিল আর একটু উঁচু লম্বা ছিল, আমি ওর তুলনায় একটু বেটে খাটো। আমি বললাম, ভাই তুই চালা, ভাই এত রাস্তা ঘুরে যাওয়ার দরকার নেই, শর্টকাটের রাস্তা দিয়ে চল। আমাদের শ্মশানের ওইখানে শর্টকাটের একটা রাস্তা আছে, জোড়া পুকুর বলে একটা জায়গা আছে শ্মশানের পাশে, এখন নেই ওগুলো, ওখান থেকে চল। তখন উদয় তাড়াহুড়ো করে সাইকেল পেছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে সিনেমা হলের পেছন দিক দিয়ে, জঙ্গল মঙ্গল ছিল তখন, ওখান থেকে শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। হঠাৎ বুঝতে পারলাম না, ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, ঠিক ওই সময় ওখানে একটা কুকুর নেই, একটা প্রাণী নেই। ও আমি আসছি, আকাশ ভরে ঘন কালো মেঘ, হু 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 করে হাওয়া চলছে, কি যে একটা পরিবেশ, এখনো মনে করলে গায়ের মধ্যে একটা শিহরণ হয়। উদয় চালাচ্ছে, আমি পেছনে বসে। উদয় যখন শ্মশানের কাছে আসলো, ঠিক শ্মশানের ওখানটা, তখন তো মাঠের মধ্যে শ্মশান, বাঁধানো টাতানো ছিল না, কাঠ নিয়ে এসে পোড়ানো হতো, কাঠ কিনে এনে এনে পোড়াতো। ওইখানেই সাইকেলের চেনটা গেল পড়ে, কোনো লাইটের ব্যবস্থা নেই, পুরো অন্ধকার। আমরা শর্টে বাড়ি যাব বলে ওই রাস্তা ধরেছি। চেনটা যখন সাইকেলের পড়ে যায়, তখন উদয় আমাকে বলছে, গৌতম
কি করবো ভাই, সাইকেল তো পেট্রোল মারছি, সাইকেল তো এগোচ্ছে না। আমি বললাম দাঁড়া, পেছন দিয়ে লাফ মেরে নামলাম। ছোট বয়স, আমি বললাম এ কি রে, সাইকেলের চেন তো ঝুলছে, সাইকেলের চেন কেটে গেল না তো? ও বলছে আজকে তোর বাবা তোকে মারবেই। আমি বলি, দূর, তুই এখানে বাবার নাম নিস না, তুই সাইকেলের চেনটাকে দেখ লাগাতে পারিস কিনা। ওই সময় আমাদের কাছে কিছুই নেই, ফোন টোন মোবাইল টোবাইল ওইসব তো আসেনি, কিছুই নেই যে ফোনের টর্চ জ্বালিয়ে দেখবো। ওই কোনো রকমে দুজনে অনেকক্ষণ ধরে এই চোখে মানে অন্ধকারটা সয়ে গেছে, দুজনে আমি পেছন দিক দিয়ে চেনটা লাগাচ্ছি কাটা কাটা মুখটা, ও সামনে সাইকেলের ওই মোটা জায়গাটা প্যাডেলের ওখানটা লাগাচ্ছে। বারবার স্লিপ করে পেছন দিকটা খুলে যাচ্ছে, পেছনে লাগছে তো সামনে খুলে যাচ্ছে চেন দিয়ে। মানে কি যে একটা অসহ্য, হাত পুরো কালিতে কালি হয়ে গেছে। এইদিকে দেরি হয়েছে, চেন পরে আরো দেরি হচ্ছে। আমি তখন বললাম ভাই আজকে বাবা খুব মারবে ভাই, কি হলো ভাই, এর থেকে রাস্তা দিয়ে যেতাম ভাই, গ্রামের পথ ধরে, ওইদিকে তো লাইট টাইট ছিল, অনেক কাকাদের সাথে দেখা হতো, দাদাদের সাথে বললে লাগিয়ে দিত, ভাই হচ্ছেই তো না। এই চেন যদি না লাগাতে পারি, আমরা যেই রাস্তা ঘুরে যেতাম ওর থেকেও এই রাস্তা দিয়ে আমাদের দেরি হয়ে যাবে ভাই। তখন উদয় বলছে ভাই কি করবো বল, তোরই তো বুদ্ধি, হ্যাঁ তোর মাথা মোটা, তুই এখন বুদ্ধি দিচ্ছিস, এখন ঘুরিয়ে নিয়ে যাব। এইদিকে আবার কালো মেঘ করেছে, হাওয়া চলছে, থেকে থেকে গুম গাম হচ্ছে। হঠাৎ করে আমি বললাম ভাই একটা কাজ কর, সাইকেলটাকে নিয়ে চল, হাঁটতে হাঁটতে চলে যাই, কতক্ষণ লাগবি, এরকম করে সময় হবে না ভাই। উদয় আমাকে বললো দাঁড়া আর একটু দেখি, এরকম করে যাওয়া যাবে না ভাই, এই রাস্তা ভাই ভালো না। ও কানে কানে আমাকে এসে বললো এই রাস্তা ভাই ভালো না, পেছনে দেখ শ্মশান, এইদিকে তো দিনে দুপুরেও লোক আসে না, তোর জন্য তো কেন আসলাম, সে তোর বাবার কাছেও মার খাবি, জানি না রাস্তার পথে কি হবে। আমি ওকে বললাম তুই বাজে কথা বলিস না, চুপচাপ চল রে, আমার না ঠিক লাগছে না, তুই চল না সাইকেলটা নিয়ে বেরিয়ে যাই। ও আমাকে বলল একদম না, চুপচাপ থাক, দরকার নেই, চুপচাপ থাক, চেনটা লাগিয়েই যাব। আরে লোহা ধরে বসে আছি তো, আমরা এই আলোচনা করছি। হঠাৎ করে শ্মশানের যে মাঠের উপর, প্রথমেই বললাম মাঠের উপর ওটা শ্মশান, মানে পোড়া পোড়া কাঠ পড়ে আছে, মানুষ এখানে ওখানে ওখানে সব একটা সাইড করে মানুষ পোড়ানো হয়। হঠাৎ এত একটা হাওয়া দিচ্ছে, আমরা দুজনই হাওয়ার শব্দটা পাচ্ছি ঠিক শ্মশানের মাঠ থেকে, আমাদের পেছন দিক থেকে। আমি আর ও দুজনেই পেছনে ঘুরে এরকম করে জাস্ট ঘেটি ঘুরিয়ে দেখলাম খুব হাওয়া চলছে, অনেকক্ষণ ধরে অন্ধকারে আছি তো, চোখটা সয়ে গেছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছি। উদয় আমাকে ঠিক পায়ের হাঁটুর মধ্যে বলছে এই 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 গৌতম এদিকে তাকা, ওইদিকে দেখিস না। আমি ওই দিকেই তাকিয়ে রয়েছি, আমাকে তখন চিমটি কেটে বলছে এই গৌতম। আমি তখন বলছি বল ভাই, ভাই ভাই চল ভাই, আমার খুব ভয় লাগছে ভাই, চ না ভাই, ওই দেখ শ্মশানের ওখান থেকে কিরকম ধোঁয়া ভাই। তখন উদয় বলছে আরে শ্মশান ধোঁয়া বেরোবে না, আমরা আসার আগে হয়তো কাউকে পুড়িয়ে গেছে, চল। এই সময় তখন লাস্ট উদয় বলছে ভাই এইবার একবার তুই পেছনটা তোল, আমি এই দিকটা তুলছি সামনেটা, ঠিক আছে, চেনটা কোনো রকমে একদিকে লাগাবো, তারপর তুই ধরে ঘুরাবি, পেছনের চাকাটা তুলে প্যাটেলটা ঘুরাবি, দেখবি চেনটা লেগে যাবে, দিয়ে আমরা বেরিয়ে যাব। ভালো কথা, হাত পা অবশ হয়ে যাচ্ছে, তাই করছি। ওমা, আমরা তো বসে রয়েছি মাটিতে, আর হঠাৎ করে আমার কাঁধের মধ্যে একটা বড় বড় এরম করে একটা নিঃশ্বাস, সাথে একটা ডাক। আমি ভাবছি কিরে বাবা কি হলো, এরকম করে কে নিঃশ্বাস নিচ্ছে, এ তো কোনো মানুষ এরকম করে নিঃশ্বাস নেয় না। বলে আমি যখন এরকম করে ঘেটিটা ঘোরাই, দেখি এই রকম লম্বা মুখ, মানে অ্যালসেসিয়ান যে ডগগুলো হয় ওদের মুখগুলো এত বড় হয় না, এত বড় মুখ, তার জিভ প্রায় 1 হাত বেরিয়ে রয়েছে, জিভ দিয়ে লালা ঝরছে, চোখগুলো না পুরো ঝুলছে, আর আমি তার দেহ দেখতে পাচ্ছি না। ঠিক আমার পিছনে এসে
ওরকম হাঁপাচ্ছে, মনে হচ্ছে কত দৌড়ে এসছে, লালা ঝরছে। আমি দেখে উদয়কে বলছি, উদয় ভাই আমার ভয় লাগছে, কে রে? উদয় আমাকে বলছে, এ গৌতম কি হলো ভাই, কি হলো? বলে ও সামনে দিয়ে যখন ঘুরে আসে, এসে বলছে, এ ভাই, কাদের মধ্যে ধাক্কা মেরে আমি তখন মাটিতে বসে যাই। ও জোরে ধাক্কা মারে, বলে কি হয়েছে তোর? হ্যাঁ কি আছে, ভয় পাচ্ছিস? কোন কে? আমি তখন ওকে ধরে না আস্তে আস্তে উঠে ঘুরতে ভয় লাগছে। আমি তাকিয়ে দেখি না, কিছুই তো নেই। আরে এই মুহূর্তে কুকুর ছিল। আমি বললাম, ভাই এই বড় জিভ, ভাই এই বড় মুখ, আমার কাদের কাছে কিরকম করে নিঃশ্বাস নিচ্ছিল ভাই, চোখগুলো লাল, ভাই জ্বলছিল। ভাই তুই চল ভাই, সাইকেল মাইকেল ফেলে দিয়ে চল ভাই। তখন আমাকে উদয়, ও একটু বড় ছিল তো বয়সে, ও আমাকে বলল, ভাই তুই ভয় পাস না, মনে সাহস রাখ, কিছু হবে না ভাই, কিছু হবে না, মনে সাহস রাখ। কটা বাজে কি কিছুই জানি না, এর মধ্যে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। আমি উদয়কে বললাম, উদয় আমাদের ভাই একটা আশ্রয় নিতে হবে, ভিজে যদি যাই বাবা আরো মারবে। সাইকেল ফেলেই আমরা শ্মশানের দিকেই দৌড়ালাম, কারণ মাঠের উপর তো থাকার জায়গা নেই। ওই শ্মশানে যারা যাত্রীর মরা পোড়াতে আসে গ্রামের লোকরা, তারা ওই শ্মশানে একটা ঘুমটি আছে, ছাউনি করা, বেড়া দিয়ে, বেড়া মোটা করে উঁচু শান করা, আর খুঁটি, কোনো পাঁচিল দেয়াল নেই। ওখানে গিয়ে দুজনে দাঁড়িয়ে আছি, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড বৃষ্টি। আমরা অপেক্ষা করছি কখন বৃষ্টি কমবে। উদয় আমাকে বলছে, সব হলো তোর জন্য গৌতম, তুই যদি আমাকে বলতিস শর্টকাটের রাস্তা দিয়ে যাবো না, এতক্ষণ বাড়ি চলে যেতাম। এখন তো আমারই ভয় লাগছে, তোর বাবা তোকেও মারবে, আমাকেও মারবে তোর বাবা। তোর বাবা প্রচন্ড রাগী বদমেজাজি লোক। আজকে তোর আমার কপালে কি আছে জানি না। আমি তো কাঁপছি, একে তো ভূতের ভয় লাগছে, দ্বিতীয়ত বাবার ভয়। আমি কাঁপছি, আমার মুখে কোনো উত্তর নেই, আমি ওকে কি বলবো, চুপ করে আছি। ঠিক মিনিট 10 পর হঠাৎ একজন দৌড়াতে দৌড়াতে দেখছি ওই বিদ্যুৎ চমকাচ্ছে ঝিলিক ঝিলিক করে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে শো শো করে হাওয়া, ফাঁকা মাঠ তো হাওয়া চলছে। একজন দৌড়াতে দৌড়াতে আসছে, ওই যে বিদ্যুতের আওয়াজ, বিদ্যুতের আওয়াজ, ওই যে চমকাচ্ছে আলোতে দেখছি বিদ্যুৎ বাজ পড়ছে। একজন দৌড়াতে দৌড়াতে আসছে, একটা ছেলে এসে আমাদের কাছেই দাঁড়ালো। ছেলেটা দাঁড়িয়েছে ঠিক আমাদের পেছন দিক মুখ করে, আমরা যেরকম দাঁড়িয়েছি ওরকম দাঁড়ায়নি। এবার ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, আমরা দুজনকে ঠেলা মারছি। উদয়কে আমি আস্তে আস্তে কানে কানে বলছি, এ ভাই ছেলেটা এরকম পেছন করে তাকিয়ে আছে কেন রে, আমাদের সাথে কথা বলছে না? আমাদের গ্রামেরই তো হবে, আমাদের চেনে না নাকি? উদয় আমাকে বলছে, চুপ, চুপ কর, চুপ চুপ, তুই কোনো কথা বলবি না। তখন ছেলেটা খুব মৃদু গলায় বলছে, আমি এখানেই তো থাকি, তোমরা আমাকে চেনো না, আমি তো তোমাদের থেকে বয়সে বড়। তখন উদয় বলল, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, তুমি এই গ্রামেরই না? আর বলো না দাদা, আমরা দুজন না সিনেমা দেখতে গেছিলাম দাদা, বাড়ি ফিরছি, খুব ভয় লাগছে দাদা। ওই যে আমার বন্ধু গৌতম, ওর বাবাটা খুব রাগী, আর আজকে তো মারবে দুজনকে জানো দাদা। বলেছিলাম ওকে ওই রাস্তা দিয়ে ঘুরে যেতে, এখান থেকে এলো। কিছুক্ষণ বৃষ্টির শব্দ, শো শো করে হাওয়া বইছে। মিনিট 3 হবে, পরে ছেলেটার উত্তর আসলো খুব মৃদু গলায়। একটা মানুষ দৌড়ে আসলে এত শান্তভাবে কথা বলতে পারে না। তখন বলছে, আজকে সত্যি আবহাওয়াটা খুব খারাপ, আজকে মনে হচ্ছে কোনো বিপদ আসার আশঙ্কা আছে। গৌতম বলছে, দাদা তুমি এসব বলো না দাদা, আমার খুব ভয় লাগছে দাদা। দাদা তোমার বাড়িটা কোথায়, এই গ্রামে কোথায় থাকো তুমি? দাদা চুপ করে আছে। ওই দাদার ব্যবহার, চুপ করা, নীরবতা সব দেখে
সত্যি কথা বলতে আমাদের প্রচণ্ড ভয় লাগতে শুরু করে। আমরা দুজন বুঝতে পারি যে আমাদের পেছনে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ না। হ্যাঁ, সে কোনো আমাদের মতো রক্ত মাংসে মানুষ না। আমরা দুজন না ওখান থেকে যেতে পারছি, না বৃষ্টি কমছে, না ঝোড়ো হাওয়া, দাঁড়িয়ে আছি। কটা বাজে জানি না, সাইকেল মাঠের উপর পড়ে আছে। যখন বাজ পড়ছে বিদ্যুৎ চমকানির ঝলকানিতে সেই আলোর দেখতে পাচ্ছি সাইকেল চকচক করছে। মাঠে শুয়ে রয়েছে, বৃষ্টি কাদা। ঠিক জানি না কতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, আমাদের অনুমান নেই, কারণ আমরা ভয়তে দুজনেই কাতর হয়েছিলাম। একটা সময় গৌতম, এ গৌতম, বাবার গলা। আমি তখন বললাম, এই উদয়, বাবা আজকে তো শেষ উদয়। উদয় আমাকে বলল, শেষ হলেও ভালো, চুপ করে দাঁড়া। কানের গোড়ায় এসে বলল, হাতে টর্চ। বাবা, তার পেছনে আরো দুজন। বুঝতে পারলাম মনে কোনো একটা শান্তি লাগছে। মার তো খাবো, কিন্তু সাথে যে আছে আমাদের পেছনে, একবারও বিদ্যুতের আলোয় মুখ দেখতে পারলাম না। কিরকম যেন একটা পচা পচা গন্ধ, যখন থেকে এসছে পোড়া পোড়া পচা পচা গন্ধ বেরোচ্ছে। আমার বাবা যখন দেখে বিদ্যুতের আলোতে টর্চ মারছে সমানে, সাইকেল দেখে বলছে, বাবা এইখানেই আছে পাঠাটা। আমাকে দেখে পাঠা লুকিয়েছে। আজকে পাঠার শেষ দিন, বাড়ি নিয়ে যাই। আমি তো ভয়তে শব্দ করছি না। বাবা যখন টর্চ মারে তখন পেছনের কাকা দুটো বলল, ওই তো, ওই তো গৌতম, ওর সাথে মনে হচ্ছে আর একজন আছে। বাবা শ্মশানের মাটিতে পা দেয়। বাবা আসলো, আস্তে আস্তে বাবা এগোচ্ছে, আর আমাদের যে এতক্ষণ একটা পচা দুর্গন্ধ ঘিরে ধরেছিল সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে। বাবা সামনে এসে আমার কান ধরে বলল, বদমাইশ ছেলে, হ্যাঁ বৃষ্টির মধ্যে শ্মশানের মাঠে তুমি কি করছো এখানে দাঁড়িয়ে? আর উদয়, যা বাড়ি যা, কালকে সকালে তোর বাবাকে যা বলার বলবো। হ্যাঁ, গরু ছাড়া ছেড়ে দিয়েছো ছেলেকে? হ্যাঁ, নিজের ছেলেটা ঘুরে ঘুরে বেড়ায় আর আমার ছেলেটাকেও নিয়ে ঘোরে। তখন উদয় বলছে, ও কাকু, খারাপ কথা বলছো কেন? হ্যাঁ, তোমার ছেলে আমাকে নিয়ে এসছে। এই করে আমাদের যে বাবার সাথে দুজন কাকা ছিল তারা তখন বলল, চল চল চল। বাবাকে বলল, রাগ করিস না, ছেলেকে নিয়ে চল। তখন আমি আর উদয় দুজনেই পেছনে তাকালাম, তখনও তো বৃষ্টি পড়ছে। তাহলে সেই দৌড়ে ছুটে আসা বৃষ্টির মধ্যে ছেলেটা কোথায় চলে গেল? ছেলেটা নেই। যখন আমার বাবা আর পাড়ার দুই কাকা আমাদের দিকে এগিয়ে আসছে তখন গন্ধটাও চলে যায়, আর ওই মুহূর্তে ছেলেটিও ওখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি ওটা ছেলে ছিল না, ওইটা একটা আত্মা ছিল, আর সে আত্মা আর কেউ ছিল না। সেই দিনই আমাদেরই গ্রামের একটি ছেলে গলায় দড়ি দিয়ে সুসাইড করে। সেই ছেলেটাকেই পোড়ানো হয়েছিল। যখন আমরা মাঠে সাইকেলের চেন তুলছিলাম তখন হাওয়াতে পোড়া কালো ধোঁয়া উঠছিল। আর তখন আমার বন্ধু আমাকে উদয় বলছিল, হতে পারে তুই ভয় পাচ্ছিস কেন, কিছুক্ষণ আগে হয়তো কোনো গ্রামে মরা পুড়িয়ে গেছে লোকজন এসে, আর সেই সদ্য ছেলেটা, সেই ছেলেটাই আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। সেই ছেলেটাকেই সেদিনকে পোড়ানো হয়। ছেলেটা সুসাইড করে মারা যায়, তাও আবার বাড়ির অত্যাচারে বাবা মায়ের। তো যাই হোক, সেদিন গৌতম দাদাভাই খুব পিটানি খায়। দাদাভাই বলে, সেই দিনের পর থেকে সিনেমা দেখিনি, মিথ্যা কথা বলবো না, দেখতে গেছি দুপুরবেলা, কিন্তু এত মার আর কোনোদিন জীবনে খাইনি। আজ বাবা নেই, বাবার স্মৃতিগুলো মনে পড়ে, চোখের সামনে ভেসে ওঠে। খুব কষ্ট হয়। বাবা মা জিনিসটাই এরকম, যতদিন থাকেন ততদিন আমরা তাদেরকে কোনো মর্যাদা দিতে পারি না। চলে যাওয়ার পর তাদের সেই মানে ফাঁকা জায়গাটা কেউ পূরণ করতে পারে না। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, কল্যাণী থেকে গৌতম রয় দাদাভাই ঘটনাটা পাঠিয়েছিলেন। একদম বাস্তব, তোমরা রিলেট করতেই পারছো। প্রশ্ন থাকছে, প্রশ্নের উত্তর চাই। প্রশ্ন হচ্ছে দাদাভাই
আর দাদাভাইয়ের বন্ধু উদয়, তারা সেই নারকোল পেড়ে সিনেমা দেখার জন্য কত টাকা দুজন পেয়েছিল, আর সালটা আমি কত বলেছিলাম। ঠিক আছে, দুটো প্রশ্ন রইল, উত্তর তোমরা দেবে। জানি ইন্টেলিজেন্ট তোমরা সবাই, আমার পরিবারের মানুষ, শুধু আমি এক গাধা। তো উত্তরটা দিও। গাধা বলে এত সোজা সোজা প্রশ্ন করি, আর তোমরা ইন্টেলিজেন্ট বলে তোমরা উত্তর দিয়ে দাও। তো চলো এবার আমি তাড়াতাড়ি তোমাদেরকে কমেন্টে নামগুলো বলি। দেখি তো কারা কারা কালকে কমেন্ট করেছো। আর কেরালা থেকে যে দিদিভাই এসছিলেন, আশা করি তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো। দিদিভাইয়ের মুখটা আমি হাইড রেখেছি, দিদিভাই খুব লজ্জা পাচ্ছিলেন। দিদিভাই বললেন, আজকেও দিদিভাই বলেছেন যে সোনা বোন, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? দিদিভাই, আমি তোমাকে সোশ্যাল মিডিয়ায় বসে অন ক্যামেরায় বলছি দিদিভাই, তোমাকে কেন, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যারা আমার সাথে দেখা করেছে, যারা করেনি, যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, যারা কাজ করিয়ে টাকা দেয়নি, আমি সবাইকেই মনে রাখবো। কারণ দেখো, এক পরিবারে থাকতে গেলে আমাদের পরিবারের মধ্যেও এরকম অনেকে থাকে, যাওয়া যায়। তো আমি পরিবার বলি যখন, তোমরা পরিবারই, এ না যে শুধু নামমাত্র মুখে বলি, তোমরা পরিবারই, সেটা সময় আসলে বুঝতেই পারবে। প্রথম কমেন্ট করে পাপ্পু দে ভাই, মৌরয়, রূপা দে, টুকু সাবারবাল, জল্পনা মজুমদার, সন্তুর দুনিয়া, কিষাণু মান্না, টুকু সাবারবাল, কিউট দিশা ব্লগস, পরপর দুটো কমেন্ট করে টিনা আচারিয়া, প্রদীপ দাস, কৌশিকী ঘোষ, অ্যাঞ্জেলিনা সোরেন, সন্তুর দুনিয়া, পিন্টু ঘোষ, পাপ্পু দে, সন্তুর দুনিয়া, আব্দুল হক ভাই, স্বপ্না বাজাল দিদি ভাই, ডলি বাসু। তারপর কমেন্ট করেছে সুদীপ্ত ব্যানার্জি, আপনজন, তারপরে সুমনা ভট্টাচার্য, প্যান্থার গেমিং ওয়াইটি, সন্ধিয়া মণ্ডল, বিদিশা সরকার, তারপর সন্ধিয়া মণ্ডল, বর্ষা সরকার, পরপর দুটো কমেন্ট করেছো। তারপরে ভক্তি গীতি, অনেকদিন পর কমেন্ট করেছো। তারপরে গৌরাঙ্গ মজুমদার, তারপরে সুজাতা দাস, সুপর্ণা দি, বনশ্রী দে, নীলিমা সিং, পায়েল মণ্ডল, নূরজাহান আক্তার, শ্রাবন্তী রেশমি ভট্টাচার্য, নীতা বাসু, জয়শ্রী সিং, রিমলি বিশ্বাস, রেশমি ব্যানার্জি, সোমা দাস পরিবার থেকে। তারপর লতিকা নন্দী বলেছ, সোনা তুমি আমার মেয়ের নাম বলো। আমার মেয়ের নাম ঐন্দ্রিলা। আচ্ছা, ঐন্দ্রিলা না ইন্দ্রিলা। শেষে হোয়াইট কিং বনু আমাদের কমেন্ট করেছো। অনেক অনেক ভালোবাসা রইল এখনের মতো। আর যেই আমাকে নেগেটিভ কমেন্ট করো আর পজিটিভ, আমি কিন্তু সবার নামই বলি, কারণ যারা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই আমার পরিবারের একটা অংশ। কে আপন কে পর, কে ভালো চাও কে খারাপ সেটা পরের কথা, আমি সবাইকে আমার পরিবারই মানি। চলো, লাভ ইউ অল, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল তোমাদের সাথে। প্রিন্সেরও দারুণ একটা ঘটনা কালকে আসবে দুপুর 3টে। আজকে ঘটনাটা রেকর্ড করা হয়েছে, এডিটিংয়ে প্রবলেম হচ্ছিল, অনেকটা দেরি হয়ে যায় কাজের জন্য। তোমরা জানো আমার কাজের প্রচুর চাপ, যার কারণে দিতে পারিনি। টাটা।